আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিডি হালচালের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখেছি শারমিনের আজ ম্যারেজ ডে গেল। তো এই রাজ শারমিনের ম্যারেজ ডে নিয়ে আমি শেষে কথা বলবো, প্রথম দিকে কথা বলবো আজ বাবু এবং মিমকে নিয়ে। আমরা দেখতে পেলাম আজ বাবু কোথায় যেন গিয়েছিল, কোন বন্ধুর বাসায়, সেখান থেকে সে এক গুচ্ছ পদ্ম ফুল এনে তার প্রিয়তমা মিনি বেগমকে দিয়েছে। মিনি বেগম মানে তো আপনারা জানেনই মুলি মাসি ওরফে মিম। তো সেই মুলি মাসি মিনি বেগমকে ফুল দিলে মিনি বেগম তো মানে গত আনন্দিত। আর সে বলছে এটা নাকি ন্যাচারাল ঘ্রাণ। সে এনেছে ফুল তুলে, এখানে ন্যাচারাল ঘ্রাণ পাবে না তো তোমাকে পারফিউম মেরে কি তোমার কাছে এনে দিবে তোমার প্রিয়তম? আজ রাজ শারমিনের জন্মদিন উপলক্ষে এই বাবুর মনে হয়েছে যে মানে একটু তার বউকে উইশ করি, তার বউয়ের মন রক্ষার জন্য সে কি করেছে, কতগুলা পদ্মফুল এনে এই মিমকে দিয়েছে। তো যাই হোক, মিম কেন গেল না এই শারমিনের বাসায়? কিন্তু ওদের সঙ্গে যে ঘুরতে এসেছিল সবুজ, এবং অনেক জায়গায় আমরা দেখলাম যে কি যেন পুপুর বাসায় গেল, তো সেখান থেকে ঘুরে টুরে আবার সাবিনার বাসায় গেল, আবার ওখানে গেল, কিন্তু ঠিক সময় সবুজ কিন্তু ওই শারমিনের ম্যারেজ ডেতে উপস্থিত হয়েছে। তো অনেকের প্রশ্ন দেখলাম যে আপনারা কি মিম বাবুকে দাওয়াত দেয়নি, এরকম কমেন্টস দেখলাম অনেকে করেছে। তো শারমিন কিন্তু এই জিনিসটা তার আগের দিন অর্থাৎ যার ম্যারেজ ডে তার আগের যে ভিডিও সেটাতে সে ক্লিয়ার করেছে যে আমি দাওয়াত দিয়েছি এবং বাবুকে আমি ফোন দিয়েছি, মিমকে ফোন দিয়েছি, সবাইকে আসতে বলেছি, কিন্তু ওরা বর্তমানে একটা কাজে ব্যস্ত, বাড়ি করবে, লোন তুলছে, এটা ওটা কজ দেখিয়েছে। কজের কথা আমি বলছি, যার জন্য সময়ের সঙ্গে হয়তো মেলাতে পারবে না, তাই আসতে পারবে না, কিন্তু দাওয়াত এই শারমিন কিন্তু দিয়েছে। আর এরা উপস্থিত না হওয়াতে একটা ছেলে একটা মার কাছে কতটা মানে তৃপ্তির জায়গা যে আশেপাশে সবাই আছে, নেই শুধু আমার ছেলেটা। তার হাজবেন্ড সে তো চলেই গিয়েছে পরপারে। তো আমি শারমিনের মায়ের কথা বলছি। তো সেই শারমিনের মা যখন দেখলাম একটা অংশে কাঁদছিল, এই কান্নাটার জায়গাটা ছিল বাবু। যদিও তার হাজবেন্ডের জন্য খারাপ লাগতে পারে, কিন্তু মূল অংশ ছিল বাবু থাকলে এই কান্নাকাটিটা হয়তো আমরা দেখতে পেতাম না। কারণ আমরা দেখেছি বাবু এবং মিম যখন আসলো তখন এই বাবুর মায়ের মুখের হাসিটা যেন ফোরাচ্ছিল না, নাতিকে সারাক্ষণ আগলে ধরে রাখছিল, নিজ হাতে রান্না করেছে, নিজ হাতে বাটনা বেটে সে অনেকদিন পর রান্নাঘরে ঢুকেছে, যেটা কিন্তু এই বেলাল আবার ভিডিওতে বলেছে যে মা কতদিন পর বাটনা বেটে রান্না করলো বলো তো। মাও বললো যে হ্যাঁ, তা প্রায় বছর দুয়েক হবে, এরকম বোধহয় বলেছিল, বছর দুয়েকের কথা। তো যাই হোক বন্ধুরা, এই যে মায়ের এই আত্মতৃপ্তিটা একমাত্র বাবু দিতে পারতো। বাবুকে দেখলাম পদ্মফুল আনার সময় অনেক ভিজেছে, তখন এই মুলিমাসি বলছিল বাবুকে যে তুই যদি বইয়ের কথা শুনতিস তাহলে আর এটা হতো না, বুঝছো, জীবনে বাঁচতে হলে মায়ের কথা আর বইয়ের কথা শুনতে হয়। তো মায়ের কথাকে এই বাবু শোনে? যে মায়ের কথা শোনে না তার বউ আশা করে কি করে সে বইয়ের কথা শুনবে? বইয়ের কথা শুনছে, এই মুলিমাসিকেই বলছি, বইয়ের কথা এই বাবু শুনছে শুধুমাত্র টাকার জন্য। তোমার উপর খাবে, তোমার উপর ঘুরবে, তোমার উপর আনন্দ বিলাসিতা করবে, এর জন্য তোমাকে ও এই বাবু ব্যবহার করছে। তোমাকে বাবু মোটেও ভালোবাসে না। ভালোবাসতে হলে, ভালোবাসা কি এতই সহজ? যদি এই বাবু বউকে ভালোবাসতো তাহলে এই 1-1.5 বছর বসে বসে খেত না, কিছু একটা করার চেষ্টা করতো। কারণ সে বুঝতো যে আমি বিয়ে করেছি, আমার দায়িত্ব বউকে, সন্তানকে লালন পালন করা, তাদের ভরণ পোষণ, তাদের সব কিছু দেখাশোনা করা। কিন্তু বাবু কি সেটা করেছে? বাবু ঘুরে ঘুরে তার আনন্দ, তার যত মানে ইচ্ছা সেগুলা পূরণ করার জন্য মিমের উপর স্লো প্রয়োজনভাবে অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, সে এই যে 4.5 লাখ টাকা দিয়ে, 4.5 লাখ টাকার কাছাকাছি কাগজপত্র এটা ওটা দিয়ে পড়ে যাবে, তো সেই মোটরসাইকেল সে ব্যবহার করছে। বাবুর মতো অযোগ্য, বাবুর মতো অশিক্ষিত, বাবুর মতো বেকর্মার এই যে বাইক 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা, এটা কি মেনে নিতে কোনো মানে কোনো স্ত্রী পারে? যার তেল খরচে
টাকা পর্যন্ত বইয়ের কাছে হাত পেতে নিতে হয়, সে কিনা 4.5 লাখ টাকার মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে। বন্ধুরা, এই যে বাইক কেনার পর হতে কিন্তু বাবু একটু একটু উপার্জন করা শুরু করছে। এই ইউটিউবে দেখলাম গতকালকেও ভিডিও দিয়েছে, আজও ভিডিও দিয়েছে, আজ কিন্তু মিম কোনো ভিডিও ছাড়েনি, তার উপর কিস্তি নিয়েছে। এখন কিন্তু বাবু রোজগারের একটা চিন্তা মাথায় এসে গিয়েছে, অর্থাৎ এই প্ল্যান করে এই মিমও কিন্তু কম নয়। বাবু যতটা চালাক, মিম ভেবেছে যে আমি বোকা, আমিও তোকে চড়াই খেতে জানি, তোকে যে আমি বাইক দিয়ে তোকে আমি আটকিয়ে ফেললাম, এখন লোন নিয়ে আবার তোকে আটকাবো। অর্থাৎ এই যে লোনের টাকা সে ইচ্ছাকৃতভাবে বাবুকে দিয়েই তুলিয়েছে। যেহেতু বাবু কিস্তি নেওয়ার জন্য গ্রান্টেড হিসাবে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের ছবি তোলা রাখছে, হাজব্যান্ড হিসাবে বাবুর সই দেওয়া লাগছে। মেইন যদি কোনো রকম লেপসিয়ে যায় এই কিস্তি দিতে, তখন বাবুকে ধরে নিয়ে যাবে, বাবুর উপর চাপ আসবে। তাই বাবুকে সে এখন কন্টিনিউ করানোর চেষ্টা করছে ইউটিউবে আর্ন করানোর জন্য। বাবুকে এখন সে ইউটিউবে রেগুলার ভিডিও দিয়ে ডলার কামানোর দিকে উৎসাহিত করছে। বন্ধুরা, এই হলো মিম এবং বাবুর কাহিনী। ওরা চায় না শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল হোক। এই মিম তো ফিলিংস নাই, সে দর্শকদেরকে বলছে যে আমি শ্বশুর বাড়ি আছি, এটা আমার শ্বশুর বাড়ি, বাড়ি নেই, ঘর নেই, জমি আছে, কেউ থাকে না, সে শ্বশুর বাড়ির ফিল দিচ্ছে। তুই তাহলে বল রে মিম যে আমি আছি চাচা শ্বশুরের বাড়ি, আমি বাবু চাচা শ্বশুরের বাড়ি আছি, আমি এখানকার বউ, আমি মানে বাবার বাড়ি আসিনি, এটা বল তাহলে লোকজনকে। শুনলাম মিমের বাড়ির সেই চাকরানি, সেই গল্পবাজ চাপাবাজ মহিলা, সে আবার আসবে তার হাজবেন্ডকে নিয়ে। আমরা জানি যে তার হাজবেন্ড বোধহয় রাজমিস্ত্রির কাজ করে, কন্ট্রাক্টর বলে, সে চাপাবাজ তো রাজমিস্ত্রির কাজ কন্ট্রাক্টে নেয়, তাই কন্ট্রাক্টর হয়ে গিয়েছে। যাই হোক, সে বোধহয় কাজ করবে, রাজমিস্ত্রির কাজ মিমের ওই বাড়িতে, আর চাকরানি বুয়ার কাজ করবে ঘরে মিমের বাসায়। এই জন্য তারা হাজবেন্ড ওয়াইফ নাকি আসবে, আর তখনই মিম ঘরে ফিরবে। মিমের কাজ করতে ইচ্ছা করে না, মিমের কাজ, ওই যে বাইক কিনেছে এর পিছনে কিন্তু এই মুলি মাসি, এই মিনি বেগমের কিন্তু হাত আছে, মানে উৎসাহ আছে, হাত তো অবশ্যই 100 ওর, উৎসাহ আছে। সে চাইছিল এরকম একটা 4 চাকা কিনতে, তো আর পারবো না, 2 চাকা কিনবো, আর ছেলে মেয়ে কারোর উপর রেখে দিয়ে আমরা শুধু ঘুরবো আর ঘুরবো। যার জন্য সে এই বর্তমানে সে, আমি বলবো না, যেহেতু সে বলেছে সে ফিলিংস নিচ্ছে শ্বশুর বাড়ি, তাই সে চাচা শ্বশুর, বাবু চাচার বাড়ি, বড় চাচার বাড়ি এসে উঠেছে। ওটা মিমের বাবার বাড়ি এখন থেকে বলা যাবে না, ওটা হলো মিমের শ্বশুর বাড়ি, মিমের চাচা শ্বশুর বাড়ি থেকে মিম আর কি নিজ বাবার বাড়িকে এখন সে শ্বশুর বাড়ি বানিয়ে দিয়েছে, চাচা শ্বশুরের বাড়ি। তো তুমি তো চাচা শ্বশুরের বাড়ি, একটু কাজকর্ম করো, বউ মানুষ, এই যে চাচা বাড়ি উঠেছো, তাদেরকে একটু সেবা যত্ন করো, বাবিকে একটু সহায়তা করো। ও হ্যাঁ, এদিকে শুনলাম যে এই খুকি খুকি নাকি আবার ব্যবসা শুরু করবে অনলাইনে, তাই সে পরামর্শ নিতে কিংবা কিভাবে কি করা যায় ছুটে যাবে তানজিলার বাড়ি। তানজিলার বাড়ি থেকে সে আবার বড় ননদের বাসায় যাবে, অর্থাৎ তিশার বাসায়। তিশার বাসা থেকে সে আবার নাকি ঢাকায় কোন ভাগ্নি টাগ্নি আছে তাদের বাসায় যাবে। তার খুব ইচ্ছা হয়েছে অনলাইনের ব্যবসা করবে। তো কিছুদিন আগে আমরা কিন্তু বাপ্পির মুখে শুনেছি যে অনলাইনে কোনো জিনিস ভালো না, আমি আর কোনো দিনে কান ধরছি, কিচ্ছু কিনবো না, অনলাইন যে এত বাজে, অনলাইনের পয়েন্ট কিন্তু ওই বাপ্পি মেরে দিয়েছে। এই যে বাপ্পি কিন্তু নিজেই স্বীকার পেয়েছে যে তানজিলা অনলাইনে যে কাপড় চোপড় দেয় সেগুলো ভালো হয় না, কারণ বাপ্পি তো বলেছে অনলাইন থেকে কোনো জিনিস কিনে সে স্যাটিসফাই না, কোনো জিনিস ভালো পায় না, তাহলে তোমার মেয়ের জামা কাপড়ও নিশ্চয়ই ভালো না। যদিও আমরা অবজেকশন আগে থেকেই শুনেছি যে তানজিলার জামা কাপড় ভালো না, রং উঠে যায়, কম দাম, বেশি দাম নেয়, ইত্যাদি ইত্যাদি। আর বাপ্পির এই যে কথাগুলা তার সঙ্গে কিন্তু মিলেই যায়, সব মিলিয়ে অনলাইনের উপর বাপ্পির আস্থা নেই। তাই খুকি আর তানজিলা আর যেই অনলাইনে ব্যবসা করুক না কেন এদের কাছ থেকে দূরে থাকবেন। তার একমাত্র সাক্ষী হলো বাপ্পি। বাপ্পি বলেছে অনলাইনের জিনিস ভালো না। তো বন্ধুরা, ওদিকে দেখলাম যে এই খুকি ব্যবসা করতে যাচ্ছে, এদিকে তার বাড়িঘর ভেঙে যাচ্ছে, সে নিয়ে নিত্য কান্নাকাটি, মন খারাপ, কত কি। হ্যাঁ, মনে একটু আঘাত লাগতেই পারে, কখন কি হয়, কিন্তু আজ
দেখলাম যে যে বাড়িটা নিয়ে সবাই আমি উপরে দিয়েছি, যে সবাই বলা বলি করছে যে এই বাড়িটা ভেঙে যাবে, বিশেষ করে সেই মাসুদ আর মানে ওই জাতীয় যারা আছে, ওই রিলেটেড মাসুদের মানে সাদিয়ার ভাই কি যেন, তো এদের দেলোয়ার, এরা সবসময় যে বলে যে বাড়িটা ভেঙে নিয়ে যাচ্ছে, কাল ভেঙে যাবে, জিনিসপত্র সরিয়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি কাহিনী। আজও কিন্তু সেই বাড়িটা অক্ষত আছে, দেখতে পেলাম এই দেলোয়ারের ভিডিওতে। দেলোয়ার এসে বলছিল দেখেন আল্লাহর কি রহমত, বাড়িটা ঠিকই আছে, যদিও বাড়িতে খালি করে দিয়েছে, যদিও কাছাকাছি চলে এসছে, তো সেই বাড়ি এত কিছু কাহিনী, বাড়ি কিন্তু ভাঙেনি। তাহলে খুকির বাড়ি কি করে ভাঙবে? খুকির বাড়ির অনেক দূর, আমি তো বলেছি কয়েক বিঘা, অত দূর ভাঙলে, অত দূর আসলে ওই গ্রামটা পুরোপুরি বিলীন হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হলো ওরা জাস্ট সিম্পেথি নেওয়ার জন্য, কন্টেন্ট তৈরির জন্য এই ধরনের কথা কিংবা ভিডিও শো করেছে। তো এবার চলে আসি আসল কথায়। আজ শারমিনের ম্যারেজ ডে ছিল। শারমিনের ম্যারেজ ডে ভালো লেগেছে, খুব শৃঙ্খলার সাথে, শালীনতার সাথে, খুব জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু সবার মধ্যে একটা বন্ধন, একটা আনন্দ, একটা উচ্ছ্বাস ছিল, যেটা দেখে ভালো লেগেছে। আদম ব্যাপারী পরিবার তো শুধু রং ঢং করে আর ওই কি বলবো, ভিডিও শ্যুট করবে, নাচ গান করবে। এই শারমিনের ভিডিওর মধ্যে কিন্তু সবই ছিল, নাচ গান ছিল, সাজগোজ ছিল, হাসি ঠাট্টা ছিল, তার সঙ্গে কিন্তু হরেক রকম খাবারের আয়োজন ছিল। দু বাড়িতেই যথেষ্ট পরিমাণ আয়োজন করেছে, যতটুকু তাদের সামর্থ্য কিংবা রুচিসম্মত খাবার তাদের অনুযায়ী, তারা তো সবসময় এই ধরনের খাবার খেতে পছন্দ করে। যা ছিল, ওই বাড়িতে বিরিয়ানি খাইয়েছে, গরুর বিরিয়ানি মেবি, তার সঙ্গে ইত্যাদি ইত্যাদি অনেক খাবার ছিল। শারমিনও দেখলাম বাড়িতে এসে আয়োজন করেছে, ইলিশ ইলিশ মুরগি, গরু, সঙ্গে এটা ওটা ভাজিও ছিল, সব কিছু মিলে পায়েসও ছিল, কোনো কিছু কমতি মানে আমি দেখিনি। মোটামুটি ভালোই আয়োজন করেছে, যেটা ভালো লেগেছে যে ওই মানে অনেকে তো বলছিলেন যে তিশাদের দেখে শিখেছে, তানজিলাকে দেখে শিখেছে। তো সেসব ভিউয়ার্সদের বলবো যে এদের দেখে তানজিলা আর তিশা শিখুক, যে নাচ গানের মধ্যেই অনুষ্ঠান না, ওই যে দুটো মিষ্টি হাতে আর ওই একটু পায়েস খাইয়ে দিয়ে মেহমানদের বিদায় করা অনুষ্ঠান না। অনুষ্ঠান হতে হলে এরকম ভরপুর খাবার সবার জন্য আয়োজন করতে হয়, যেটা কিন্তু তেশারা করে না, তানজিলার বিয়ের অনুষ্ঠানেও করেনি। ওই যে ঘরের মধ্যে দু চারজন মিলে যা রান্না করেছে, আশেপাশের লোকজনকে তো দাওয়াত দেয়নি, যারা এসেছিল তাদেরকে মিষ্টি মুখ করিয়ে তারা ভিডিও করার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল, করে তারা চলে গিয়েছে। বাট শারমিনরা যেভাবে দাওয়াত দিতে হয়, যেভাবে নিয়ম, ঠিক সেইভাবেই তারা করেছে, খাবারের আয়োজন করেছে, নাচ গান একটু করেছে, নিজেরা সাজগোজ করেছে, সেটাও মার্জিত ভাব ছিল, এবং শাড়িটা বেশ মানে রংটা বলবো বেশ মার্জিত ছিল। সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটাকে প্রশংসা করাই যেতে পারে। ভালো লেগেছে যে সবুজ ছেলেটা, এই যে মিম ওকে নানানভাবে রাখতে চেয়েছিল, কিন্তু সবুজ ঠিকই চলে এসেছে। হয়তো বাবুকেও বলেছিল আসতে এই সবুজ, তো বাবু সেখানে আসেনি। উল্টো বাবু কি করেছে, ওই দিন মিমের মন রক্ষার্থে সে কিছু পদ্ম ফুল এনে মিমের মন রক্ষা করছে। এই ছেলেটা যে কত বড় কোলাঙ্গার, সে তো পারতো এটুকু বলতে যে তোমার বাচ্চা ছোট, তুমি কিছুদিন আগে গিয়েছো, তুমি না যাও আপুর অনুষ্ঠানে, আমি যাই। কিন্তু সে গেল না। শারমিনের বিয়ের অনুষ্ঠানে যদি এই বাবু যেত, আজ আমরা কিছুক্ষণ দেখেছি যে তার মা কান্নাকাটি করছিল, যদিও সেই মানে শারমিন বলেছে যে তার মা যে কান্নাকাটি করবে তাহলে অনুষ্ঠানটা করতো না। মা কেন কান্না করেছে? মা তো কান্না করেছে যে আজ সবাই আছে, সবাইকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াচ্ছি, নেই শুধু আমার ছেলেটা, নেই শুধু আমার বাড়ির ছোট্ট ছেলেটা। সে হয়তো আশা করেছিল যে তাদের রাগ অভিমান সব ভেঙে সব কিছু ভুলে এই মিম যখন এসেছে, হয়তো অনুষ্ঠানের দিন তারা আসবে, কেউ না আসুক বাবুকে আসতে দিবে। কিন্তু মিম মানে কি বলবো, মুলিমাসি দাতানি মিমের ওই ঠোঁটের কথা কি যে মানে
ব্যাখ্যা হতে পারে জানি না, সে দাঁত একপাশ নিয়ে তারপরে কথা বলে, খায়। তো সে আসতে দেয়নি। আর বাবুর হাসির চেহারা দেখেছেন, দুই পাটি উপর নিচ একসাথে লাগিয়ে তারপর হাসতে থাকে, মনে হয় বানর যেরকম হাসে। বানররা কিন্তু হাসির সময় দুপাটি একসঙ্গে দিয়ে তারপর হাসে। আর এই বাবুর মানে যে হাসির স্টাইল, সেটাও কিন্তু বানরের সঙ্গে বেশ সমতুল্য করা যায়। তো বাবুর এই হাসিটা দেখলে আমার মানে ওই বন্যপ্রাণী বলতে মানকিটার কথা মনে পড়ে, বানরের কথা। আর ওর চরিত্রটাও বানরের মতো, সারাক্ষণ মানে লাফাতে থাকে, হাসতে থাকে, দুষ্টামি করতে থাকে। ব্যক্তিত্ব বলে তো কিছু নেই, সে তো বিকিয়েই দিয়েছে। আগে ছেলেটাকে বিয়ে হওয়ার আগে যখন দেখতাম এদিক ওদিক, তখন মনে হতো যে ছেলেটা বোধহয় ভালো। বাট বর্তমানে এর অ্যাগ্রেসিভ যেভাবে ভিউয়ার্সদের গতকাল দেখলাম উত্তর দিচ্ছে যে আমি আমার বইয়ের পিছন পিছন ঘুরবো না, ঘুরবো কি আপনাদের পিছনে? তোর মতো পুরুষ কত বড় সাহস আছে, তোর মতো বেকার মা, তোর মতো ভাদাই মা অন্য মহিলা তোদেরকে পাত্তা দেবে? ভিউয়ার্সদের খাচ্ছিস, ভিউয়ার্সদের টাকায় পড়ছিস, ভিউয়ার্সদের টাকায় দাঁত ফ্যাটকাচ্ছিস, ডুপ্লেক্স বাড়ি করার তৈরির স্বপ্ন দেখছিস, ওই যে বাইক নিয়ে ঘোরাফেরা করিস বউটাকে নিয়ে, সেই বাইকের টাকাটা পর্যন্ত, ডলারটা পর্যন্ত ভিউয়ার্সদের দেখার ফলাফল। তারপরেও আবার ভিউয়ার্সদের তোরা জাতা ভাষায় কথা বলিস। ভিউয়ার্সরা যদি তোদের ভিডিও বর্জন করে, তোদের দেখা বর্জন করে, তোরা তো ভিক্ষার থলি নিয়ে ঘুরে বেড়াবি। তোরা তো মানে কি বলবো, ওই যে তোর চাচা এখনো যে অটো না তো ভ্যান চালক, সেই পরিস্থিতি। তো দর্শকদের সম্মান করতে শেখো, ভিউয়ার্সরাই তোমাদের লক্ষ্মী, ভিউয়ার্সদের কথা মাথায় রেখো। ভিউয়ার্সরা যদি একবার খেপে যায়, একবার যদি ভিউয়ার্সরা তোমাদের উষ্টা মারতে শুরু করে, তোমাদের কিন্তু ওই ডুপ্লেক্স বাড়ি ওই মাথার ভিতর, তখন শুধু কি বলবো, মাথা গোজার ঠাই তো ভালো, টিনের ঘর। আর শুনলাম যে কোথায় নাকি টিনের ঘর দেখেছে, সেটা নাকি ভোলা বলেছে, মিম বলছে। ভাই দেখি জানিই না যে আমরা তো চিন্তা ভাবনা নিয়েছি দালান বিল্ডিং করব, এখন টিনের কথা আসে কেন? এপাশে আবার মিম বলে যে আমি এখানে এসেছি সবার সাথে পরামর্শ নিতে, অথচ ভোলার সাথে পরামর্শ ছাড়াই সে বিল্ডিং করার মানে কথা মাথায় উঠেছে, যা ভোলাকে এখনো বলেইনি। অথচ বিল্ডিং করার সময় ভোলাই হবে প্রথম হাতিয়ার, প্রথম ওই মানে কি বলে রাজমিস্ত্রির যে ইটটা প্রথমে গাঁথে, সেটা কিন্তু ভোলার হাত দিয়ে হবে। অথচ সেই ভোলাকেই নাকি সে জানায়নি। এই হলো এদের কথা। তো ইদানিং দেখছি খুকি একটু ভার ভার, আগের মতো ননদদের নিয়ে অত কথা বলে না। কারণ সে তো রাজপ্রাসাদ বানিয়েছে, আবার অনলাইনে সে ব্যবসা করতে যাচ্ছে, সে মহিলা উদ্যোক্তা হতে যাচ্ছে। তো এই মুহূর্তে তার তো একটু ভাব আসারই কথা। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে আজ শারমিনের ম্যারেজ ডে ভালো লাগলো। আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তাকে উইশ করতে চাই এটাই, যে সামনের বছর যেন কোনো সুখবর নিয়ে দ্বিতীয় ম্যারেজ ডে আমাদের সামনে উপস্থাপন করতে পারে শারমিন। সেই ক্ষমতা, সেই যোগ্যতা যেন আল্লাহ তাআলা দান করে। শারমিন সুখী হোক, ভালো থাকুক। রাজকে দেখে আমার বারবার তার শাস্তির কথা মনে পড়ে। আজও ওর মুখটা ফোলা দেখেছি। সব কিছু মিলিয়ে তাদের দাম্পত্য জীবন সুখের হোক, দীর্ঘদিন হোক, বয়ে যাক আজীবন সুখের ভেলা ভাসিয়ে। তো আজ এ পর্যন্তই। আমার নিজের আছে খুব ব্যস্ততা আছে, কথা বলার ইচ্ছা ছিল না, তাও বললাম আপনাদের মাঝে যতটুকু পারলাম।